রনি, আসতে চালা না ভাই, এখানে একটা ল্যান্ডস্কেপ মিস করলেও নিজেকে ফটোগ্রাফার হিসেবে ক্ষমা করতে পারবো না। হ্যাঁ, ছবি তোলার জন্য চিন্তা করিস না ভাই, আগে গন্তব্যে পৌঁছোই, সেখানে আরও ভালো ভালো ভিউ পাবি। আমিও না হয় তোর জন্য সেখানে দারুণ দারুণ পোজ দেবো। আচ্ছা ঠিক আছে, দিস। আজ বহুদিন পর অফিস থেকে ছুটি ম্যানেজ করে আমি আর সুমিত ফাইনালি বেরিয়ে পড়েছি বহুদিনের প্ল্যান করা একটা রাইডে। সুমিত আমার বহুদিনের বন্ধু, দুজনে একসাথে বহু জায়গায় ঘুরেছি। সমুদ্র, মরুভূমি, জঙ্গল, এরকম বিভিন্ন জায়গায় ঘোরার পর বুঝেছি যে পাহাড় যেন আমাদের দুজনকেই বরাবরই একটু বেশি আকর্ষণ করে। পাহাড়ে যেন একটা অদ্ভুত রহস্য লুকিয়ে আছে, যেটা ফটোগ্রাফার হিসাবে সুমিতকে আর অ্যাডভেঞ্চার প্রেমী হিসাবে আমাকে বারবার মুগ্ধ করেছে। তাই সুমিতের মতো আমিও যেন বারবার করে আনমনা হয়ে যাচ্ছি। খুব জোর বেঁচে গেছি ভাই, আর 1 ইঞ্চি এদিক ওদিক হলেই। ঠিকই বলেছিস, ইডিয়েটটার জন্য আজ একটা বড় বিপদ হতে পারত। উফ, কোনো মতে সামলেছি ভাই। দেখ, আমার এখন হাত পা কাঁপছে। রনি, মাথা ঠান্ডা কর, টেনশন নিয়ে গাড়ি চালানো যাবে না। ওই দেখ, সামনে একটা চায়ের দোকান দেখা যাচ্ছে। চল 2 কাপ কড়া চা দিয়ে মাথাটা একটু ছাড়াই। রাস্তার পাশে ছোট্ট ঘুমটি একটা পুরনো চায়ের দোকান। দোকানের ভেতরে একজন বৃদ্ধ লোক বসে আছে, বয়স আন্দাজ 60-65 হবে। শীর্ণ চেহারায় অদ্ভুত এক মায়াবী দৃষ্টি দিয়ে আমাদেরকে দেখে তিনি বললেন, আসুন বাবুরা, আপনাদের জন্যই তো চাটা গরম করছিলাম। কথাটা শুনে আমরা একটু আশ্চর্য হলাম। আপনি কি করে জানলেন যে আমরা আসব? সুমিতের কথায় লোকটি উত্তর না দিয়ে একটি বাঁকা হাসি দিল। ছাড়, বাদ দে দাদা, 2 কাপ কড়া করে চা দিন তো। অবশ্যই, আপনারা বসুন, আমি এক্ষুনি এনে দিচ্ছি। বাহ, চাটা বেশ ভালো বানিয়েছে। কিন্তু এদিকে যে সন্ধে নেমে আছে, আমাদের হোটেলটা তো এখনও চোখে পড়ছে না। ঠিক বলেছিস, এতক্ষণে তো এসে যাওয়ার কথা। দাঁড়া, একবার ম্যাপে চেক করে দেখি। মোবাইলের দিকে তাকিয়ে দেখলাম নেটওয়ার্ক নেই। এই যা, এবার কি করব? তোরটা একবার দেখ তো। না রে, আমারটাতেও নেই। পাহাড়ি জায়গায় এই এক সমস্যা। তাহলে এখন কি করা যায়? ঠিক এমন সময় চায়ের দোকানের লোকটা বলে উঠল, হোটেল লাগবে নাকি বাবুরা? কথাটা শুনেই আমরা একসাথে ওনার দিকে ঘুরে তাকালাম। পাহাড়ের উপরে একটা ছোট্ট হোটেল আছে, হোটেল ছায়া লজ। খুব ভালো হোটেল। কিন্তু আমরা তো হোটেল বুক করে এসেছি। এখানে তো ওই হোটেলটি ছাড়া আর কোনো হোটেল নেই। এই পথ ধরে উঠলে ওই একটি হোটেল পাবেন। আপনাদের মনে হচ্ছে আজ ওখানেই যেতে হবে। বুঝলাম আমরা ভুল পথে চলে এসেছি, কিন্তু আজ আর কোনো উপায় নেই। অন্ধকার এই পাহাড়ি রাস্তাগুলোকে পুরোপুরি গ্রাস করার আগেই আমাদের একটা আস্তানা জোগাড় করতে হবে। তাই তাড়াতাড়ি ওই লোকটিকে চায়ের দাম মিটিয়ে আমরা ওই হোটেলের উদ্দেশ্যে রওনা হলাম। কিছুটা উপরে উঠতেই আমাদের চোখে পড়ল একটি হোটেল। গেটের বাইরে একটি সাইনবোর্ডে লেখা হোটেল ছায়া লজ।
দেখে মনে হয় হোটেলটা বেশ পুরনো। তার উপর স্বল্প আলোতে হোটেলটাকে অদ্ভুত লাগছে। এই রনি, হোটেলটা কেমন একটা ভৌতিক লাগছে বল। এখানে কি আর কেউ নেই? সে ভালোই হয়েছে, একটু প্রাইভেসি পাওয়া যাবে। চল ঢুকে দেখি। বাইকটা দাঁড় করিয়ে আমরা দুজন ঢুকছি। ঠিক এমন সময় হোটেলের লাইটগুলো নিভে গেল। এই যা, লোডশেডিং হলো নাকি? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। চল তো একবার ভেতর গিয়ে দেখি। হোটেলের ভেতরে গিয়ে দেখলাম কেউ নেই। রিসেপশনও পুরো ফাঁকা। অন্ধকারে ভেতরে প্রায় কিছুই দেখা যাচ্ছে না। কি রে, এখানে তো কাউকেই দেখতে পাচ্ছি না। এখানে কি কেউ থাকে না? চল তাহলে বরং আমরা বেরিয়ে যাই। কেমন একটা গা ছমছম করছে। এই বলে আমি আর সুমিত পিছনে ঘুরতেই দেখি একটি কালো ছায়ামূর্তি হাতে লণ্ঠন নিয়ে আমাদের সামনে এসে দাঁড়িয়েছে। এ কি, কে আপনি? লোকটি এবার লণ্ঠনটা মুখের কাছে তুলে এনে বলল, আসুন স্যার, আপনাদের রুম রেডি হয়ে গিয়েছে। আশ্চর্য, ইনি কি করে জানলো যে আমরা এখানে আসছি? আমি আর সুমিত মুখ চাওয়াচাই করলাম। কিন্তু আমরা তো বুক করিনি, আপনি কি করে জানলেন? আপনারা না বললেও খবর ঠিক পৌঁছে যায় স্যার। বুঝতে পারছিস তো, ওই লোকটাই মনে হয় খবর দিয়েছে। সব কমিশন খাওয়ার ধান্দা। ঠিকই বলেছিস। কিছু বলছেন স্যার? হ্যাঁ, না মানে বলছি, এখানে কি রাতে কারেন্ট থাকে না? আসলে বুঝতেই তো পারছেন, পাহাড়ি এলাকা, মাঝে মাঝে এসব একটু একটু লেগেই থাকে। তবে চিন্তা করবেন না, ও ঠিক চলে আসবে। এই বলে লোকটি একটা পুরনো পিতলের চাবি আমাদের দিকে এগিয়ে দিয়ে বলল, এই নিন স্যার, আপনাদের 13 নম্বর ঘর। সব বসানো আছে, আপনারা গিয়ে বিশ্রাম করেন। আমরা চাবিটি নিতেই দেখলাম কারেন্ট চলে এলো। যাক বাবা, বাঁচা গেছে। চল রনি, আমরা বরং রুমে যাই। রুমে ঢুকে দেখলাম ঘরটি পুরনো হলেও বেশ ছিমছাম সাজানো। আমাদের খুব একটা মন্দ লাগলো না। বাইরে বেশ ঠান্ডা পড়েছে, তবে ঘরটা কাঠের হওয়ায় ভেতরটা বেশ গরম। যাক, রুমটা খারাপ না, কিন্তু লোকটার কথাগুলো কেমন যেন একটু অদ্ভুত লাগলো। হ্যাঁ, ঠিকই বলেছিস। তবে পেটে তো ছুঁচো ডাকছে ভাই। চল আগে কিছু খেয়ে নি, রহস্য নিয়ে পরে ভাবা যাবে। দাঁড়া, আমি রিসেপশনে একটা কল করি। পাশে থাকা টেবিলে দেখলাম একটি পুরনো ফোন রাখা আছে। আমি কল করতেই দেখলাম রিং বাজছে। কিন্তু ফোনটা কেউ তুলল না। কি রে, ফোনটা তো কেউ তুললই না। চল তো একবার যাই। সুমিত আর আমি রিসেপশনে গিয়ে দেখি কোথাও কেউ নেই। কিরে, কেউ নেই তো? ঘুমিয়ে পড়লো নাকি? আমাদেরই ভুল বুঝলি, আগেই লোকটাকে বলে দিলে ভালো হতো। ছাড়, বাদ দে। আমাদের কাছে যে শুকনো খাবারগুলো আছে সেগুলো খেয়েই আজকে রাতটা কাটিয়ে দেব। আমরা নিজেদের রুমের দিকে এগোচ্ছি। ঠিক এমন সময় কোথা থেকে যেন নাকে একটা খাবারের সুগন্ধ ভেসে এলো। সাথে সাথে শুনতে পেলাম কিছু লোকের গলার আওয়াজ। দারুণ একটা খাবারের গন্ধ পাচ্ছিস? হ্যাঁ, আর অনেক লোকজনেরও তো আওয়াজ পাচ্ছি। মনে হচ্ছে ওই বাইরে থেকে আসছে। চল তো গিয়ে দেখি। সুমিত আর আমি
বাইরে দরজার কাছে এগোতেই আওয়াজটা আরো জোরালো হয়ে উঠল। মনে হলো বাইরে যেন একটা পার্টি চলছে। আমরা শুনলাম কারা যেন বাইরে জোরে জোরে কথা বলছে। আজকে আমাদের এই পার্টির কারণটা কি জানিস? আগে না স্যার। আজ আমাদের মাঝে দুজন নতুন অতিথি এসেছে। সেই উপলক্ষে আজ আমরা এই পার্টির আয়োজন করেছি। তারা কোথায় স্যার? হয়তো ওইখানে দরজার পেছন থেকে আমাদের কথা শুনছে। কথাটা কি আমাদের উদ্দেশ্যেই বলছে? সেটা দেখতে দরজাটা খুলে যা দেখলাম তা দেখে আমাদের রক্ত হিম হয়ে গেল। সামনে দাঁড়িয়ে আছে সারি সারি কিছু নরকঙ্কাল। তাদের সামনে একটা বড় টেবিলে সাজিয়ে রাখা নানা রকম খাবার। তারা হাসছে, খাচ্ছে, আনন্দ করছে, কিন্তু তাদের মুখগুলো বিভৎস, হাসিগুলো নিষ্ঠুর। এ যেন এক নারকীয় উল্লাস। আমাদের দেখে তাদের মধ্যে একজন বলে উঠল, আসুন আসুন, আপনাদের জন্যই তো অপেক্ষা করছিলেন। এই রনি, এগুলো কি? এরা কেউ মানুষ নয়, এক্ষুনি এখান থেকে পালা। আমি আর সুমি ঊর্ধ্বশ্বাসে পালাতে যাব, ঠিক এমন সময় তাদের মধ্যে কয়েকজন আমাদের পথ আটকে দাঁড়ালো। কোথায় যাচ্ছ বন্ধুরা? দাঁড়ান, পার্টি তো সবে শুরু হয়েছে। কোনো রকমে দৌড়ে আমরা রুমে ফিরে এসে দরজা বন্ধ করে দিলাম। সাথে সাথে ওই নরকঙ্কালগুলো আমাদের দরজার বাইরে জোরে জোরে ধাক্কা দিতে লাগলো। দরজা খোল, খোল বলছি, তোরা আর পালাতে পারবে না। রনি, এবার কি হবে ভাই? এগুলো যদি ঘরে ঢুকে পড়ে? জানি না, তবে আমাদের কাছে অপেক্ষা করা ছাড়া আর কোনো রাস্তা নেই। বাইরে তখন নরকঙ্কালগুলো দরজায় জোরে জোরে ধাক্কা দিচ্ছে। দরজা খোল, খোল বলছি। এমন সময় শুনলাম জানলার পাশ থেকে দুই ছায়ামূর্তি ফিসফিস করে বলছে, স্যার, মনে হয় ওরা ভয় পেয়েছে। চিন্তা করিস না, এখনো সারা রাত আছে। এই রামু, যা ওদেরকে নিয়ে আয়। এই বেটা, দরজাটা খোল বলছি, তাহলে কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। খোল। আমরা দুজন ঘরের মধ্যে ভয় কুকুরে গুটিসুটি মেরে চুপটি মেরে বসে থাকলাম। পরের দিন ভোরে, তখনও সূর্যের আলো পুরোপুরি ফোটেনি, আমি দেখলাম চারিদিক পুরো নিস্তব্ধ। কাল রাতে কখন আমাদের চোখ লেগে গেছে খেয়ালই নেই। সুমিত, এই সুমিত, ওঠ, সকাল হয়ে গেছে। মনে হচ্ছে ওগুলো আর নেই। হ্যাঁ, চল তাড়াতাড়ি এখান থেকে পালাই। কিন্তু আমাদের জিনিসপত্রগুলো কোথায় গেল? তাই তো, কাল তো সব কিছু এখানেই ছিল। আমি কিছু বুঝতে পারছি না ভাই। এখানে কোনো বড় সড়ো গন্ডগোল আছে ভাই। চল তাড়াতাড়ি বেরোই। আমরা বাইরে এসে দেখলাম আমাদের বাইকটাও নেই। এ কি, আমাদের বাইকটা কোথায় গেল? সে কি রে? এই তাই তো, এবার কি হবে? কি হচ্ছে আমরা কিছুই বুঝতে পারছি না। ছাড়, বাদ দে, আগে এখান থেকে বেরোই, তারপর নয় থানায় গিয়ে এই হোটেলের নামে কমপ্লেন করা যাবে। আমি আর সুমিত আর এক মুহূর্ত দেরি না করে
দ্রুত পাহাড়ি রাস্তা ধরে নিচের দিকে নামতে লাগলাম। ঠিক এমন সময় চোখে পড়ল সেই চায়ের দোকানটা, কিন্তু সেটা আর আগের দিনের মতো নেই। সেটি এখন জীর্ণ, ওপরের ছাদ ধসে পড়েছে, চা তৈরির উনুনটিও মরিচা ধরা। দেখে মনে হয় বহু বছর ধরে বন্ধ। এ কি, কাল আমরা তো এখানেই চা খেলাম, আর সেই লোকটাও তো ছিল এখানে। ভাই, আমার না খুব মাথা ঘুরছে। কালকে তো সব ঠিকই ছিল। ঠিক এমন সময় আমাদের চোখে পড়ল একটা পুলিশের জিপ আর কিছু মানুষের জটলা। ওই দেখ, ওইখানে কিছু লোক আছে আর সাথে পুলিশও রয়েছে। চল ওখানে গিয়ে ওদের সব বলি। আমি আর সুমিত ওই দিকে এগিয়ে যেতে দেখলাম পুলিশ অফিসার লোকজনগুলোকে কিছু একটা জিজ্ঞাসাবাদ করছে। তা আপনারা এটা কখন দেখলেন? ওই সকালে আমরা মর্নিং ওয়াকে এসেছিলাম, তখনই চোখে পড়তে আপনাদের খবর দিলাম। স্যার, মনে হচ্ছে ঘটনাটা কাল সন্ধ্যাবেলা হয়েছে। বডিগুলো একদম হার্ড। কোনো আইডি পাওয়া গেছে? পেয়েছি স্যার। কি নাম আছে ওতে? এই তো, একজনের নাম হলো রনি রয় আর একজন সুমিত বিশ্বাস। এই একদম ইয়াং ছেলে স্যার, মনে হচ্ছে স্পট ডেড হয়েছে, আর বাইকটা সোজা গিয়ে খাদে পড়েছে। ভেরি স্যাড। ওই আইডি থেকে ঠিকানাটা নিয়ে এদের বাড়িতে একটা ইনফর্ম করে দাও। কি কি বলছে ওরা এসব? এগুলো তো আমাদের নাম। হ্যাঁ, কিন্তু আমরা তো বেঁচে আছি। ঠিক সেই সময় একটা দমকা হাওয়ায় সামনে পড়ে থাকা দুটো মৃতদেহের উপর থেকে কাপড়টা সরে গেল। দেখলাম ঠিক আমাদের মতো হুবহু দেখতে দুটো দেহ পড়ে আছে। এমন সময় পেছন থেকে একটা চেনা কণ্ঠস্বর ভেসে এলো। বাবুরা, আপনারা ওই হোটেলেই ফিরে যান। আপনারা যে কালই মারা গেছেন। এখন থেকে ওই হোটেল ছায়া লজই আপনাদের ঠিকানা। ততক্ষণে আমরা বুঝে গেছি যে আমরা আর বেঁচে নেই। রাস্তার পাশে পড়ে থাকা আধ ভাঙা ফোনটা হঠাৎ বেজে উঠতে দেখলাম মা ফোন করছে। তারা এখনই জানতে পারবে যে তাদের ছেলেরা মারা গেছে। সুমিত ওর ভাঙা ক্যামেরাটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমাদের আর বাড়ি ফেরা হলো না। এই আলোর পৃথিবীকে চিরকালের মতো বিদায় জানিয়ে আমরাও এখন ওই ছায়ার দলের একজন।